তিনটি প্রশ্ন সবসময় সাংবাদিকদের করে থাকেন। অর্থায়ন কিভাবে হবে, ঋণ ব্যবস্থাপনা কিভাবে হবে, তৃতীয়ত হচ্ছে যে আমরা কাঠামোগত পরিবর্তনগুলো কিভাবে করব বাজেট ব্যবস্থা। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ কিছুক্ষণ আগে বলেছেন যে অনেকেই বলেন, কিন্তু সরকারের এই কথা কেউ বলেন না, যে আইএমএফ আমাদেরকে বলে একই হারে ভ্যাট দিতে হবে 15%, আর আমরা তাদেরকে বলি যে যদি আমি 15% ভ্যাট সব পণ্যের ক্ষেত্রে দেই তাহলে আমার হচ্ছে 1,65,00,000 লোক দরিদ্র সীমার নিচে চলে যাবে। সো আমাদের সাথে পতিত সরকারের পার্থক্য খুবই পরিষ্কার। আমরা কোনোভাবেই কখনোই একই হারে ভ্যাট মেনে নেব না। কারণ 15% যদি ভ্যাট, যেটা আইএমএফ এর প্রস্তাব, তাহলে ন্যূনতম কায়দাও 1,65,00,000 লোক দারিদ্র সীমার নিচে চলে যাবে। তাহলে আপনারা যে নীতির স্বাধীনতার কথা বলেন, আমরা কিন্তু এই সমস্ত বিষয়ে খুব পরিষ্কার। দ্বিতীয়ত প্রশ্ন করা হয় যে আইএমএফ এর সাথে আমাদের নেগোসিয়েশন, আমাদের তার আগে কনটেক্সটটা জুড়ে দিতে হবে যে একটা পৃষ্ঠপোষকতার সংস্কৃতি ছিল, যে সংস্কৃতি পুরোটাই নির্ভর করতে হচ্ছে যে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য যে স্বজনতোষী পৃষ্ঠপোষক যে গোষ্ঠীতন্ত্র ছিল তাকে পুষে রাখার জন্য অর্থনীতি ঋণ করতে করতে ঋণে বাংলাদেশের আজকে নুজ্জ করে দিয়ে পালিয়ে গেছে। যখন পালিয়ে গেছে দুটো বোঝা দিয়ে গেছে। প্রথম বোঝা কোনো সময় আলোচনা হয় না, আইএমএফ যে ঝুঁকির মান লোর থেকে মিডল করেছে এবং যার কারণে এই রেটিং এজেন্সিগুলো এটা করছে, এটা খুব কম আলোচনা হয়। যে পতিত সরকার রেটিং, আইএমএফ এর রেটিং লোর থেকে মিডিয়াম করেছে, যদি লোর থেকে মিডিয়াম হয় তাহলে কি অবস্থা হয় আপনারা বোঝেন। যারা আপনারা ব্যবসা করেন তারা জানেন যে রেটিং এজেন্সি এইটা একটা করে গেছে ঋণের বোঝা, তারপরে করে গেছে কি বেইল আউট প্যাকেজে নিয়ে গেছে, এবং তারপরের গল্প আপনারা জানেন। আইএমএফ পরে এসে বলেছে যে তারা কিস্তি ছাড় করতে পারে নির্বাচিত সরকার। এখন আমাদের হচ্ছে যে সরকারের ম্যান্ডেট আছে এবং নির্বাচনী ইশতেহার আছে, আমরা নতুন প্রোগ্রামে তাদের পলিসি ম্যাট্রিক্স দেখব, আর আমরা তো আইএমএফ এর সদস্য, আমরা আমাদের পলিসি ম্যাট্রিক্স করব এবং সেই অনুযায়ী আলোচনা হবে। আমি রাজস্ব, এই যে এত টাকার বাজেট কিন্তু বড়, ছোট মাহমির্জার কথা অনুযায়ী বাজেটের আকার হওয়া দরকার মিনিমাম 19,000 কোটি টাকা, কারণ ওই বরাদ্দ যদি আমি দিই এবং আমরা তাই করব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেটা করব কিভাবে। তাহলে রাজস্ব আদায় বাড়ানোর যে একটা এমন একটা পর্যায়ে দিয়ে গেছে, দুঃখজনক লজ্জাজনক, যে একদিকে লুটপাট করছে, ঋণ নিয়েছে, আবার রাজস্ব ব্যবস্থাকে 6.6% নামিয়ে রেখে গেছে। এটা থেকে উত্তরণের দুটো পথ, আর কোনো পথ আমাদের জানা নেই এবং পৃথিবীতে আমরা পাইনি। একটা হচ্ছে যে অর্থনীতি যদি গতি সঞ্চারিত হয়, অর্থনীতি যদি সম্প্রসারিত হয়, তাহলে কর্মসংস্থান বাড়বে। কর্মসংস্থান যদি বাড়ে, যেটা প্রগতিশীল কর কাঠামো গড়ে উঠবে, অর্থাৎ প্রত্যক্ষ করের পরিমাণ বেড়ে যাবে, হার না বাড়িয়ে, এবং একই কায়দায় কর্পোরেট থেকেও আয় বাড়বে, যেহেতু অর্থনীতি সঞ্চয়, এবং সেইখানে যেহেতু ভোগও বাড়বে, সাথে সাথে মূল্য সংযোজন করও থেকে আদায়ও বাড়বে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যেটা সবচেয়ে ক্ষতিকর, এবং সেই ক্ষতির একটা রাজ্য পতিত সরকার আমাদেরকে দিয়ে গেছে, সেটা হচ্ছে কর পরিহার, কর জালিয়াতি, করের বিষয়ে ফন্দি ফিকির, এটা। এবং সেই ক্ষেত্রের থেকে মুক্ত হতে হলে ন্যূনতম যেটা বলেছেন কাস্টমসের ক্ষেত্রে আসাই কোডা, প্রত্যক্ষ করের ক্ষেত্রে আপনার পুরো ডিজিটাইজেশন, তারপরে হচ্ছে যে রিস্ক অডিট ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের ক্ষেত্রে পরিষ্কার করতে হবে রাজস্ব আহরণের ক্ষেত্রে কোথায় সংযুক্তি, কোথায় বিযুক্তি। কারণ হয়রানির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে, এবং হয়রানির সংস্কৃতি বেরিয়ে আসার উপায় হচ্ছে যে একটা ক্যাশলেস সোসাইটির দিকে যাওয়া এবং ডিজিটাইজেশনের দিকে যাওয়া। আর সংযুক্তি করতে হবে, অর্থাৎ
এই যে অর্থ কোথায় কোথায় ব্যয় হচ্ছে, কেন নাগরিক কর দেবে, নাগরিক কর দেবে তো হচ্ছে কারণ থাকতে হবে, এবং সেটা নাগরিককে জবাবদিহি আকারে জানাইতে হবে। এটা অনেক দেশেই হয়, যেমন আপনি যদি এই সেম কাস্টমস অ্যান্ড রেভিনিউতে যান, পরিষ্কার বলা আছে যে এই খাতে করের অর্থ ব্যয় হচ্ছে। আইআরএস এর পেজেও তাই আছে। তাহলে আপনাকে এখানে সংযুক্তি। দ্বিতীয় হচ্ছে যে ঋণ ব্যবস্থাপনা, খুব কঠিন বিষয়। আমার পাশে প্রাক্তন অর্থ সচিব আছে। পরিচালন ব্যয়ের 17% হচ্ছে ঋণ পরিশোধ বাবদ ব্যয়। কি করে গেছে সোরাব ভাই তো দুজনের দোষ খুঁজেছেন, কিন্তু এটা বলেন নাই যে 17%। আবার অন্যদিকে বলার চেষ্টা করছেন যে শিক্ষা খাতে ব্যয় বাড়ছে না কেন, স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ছে। যে দেশের ঋণ পরিশোধ বাবদ ব্যয় হচ্ছে 1 নম্বর খাত পরিচালন ব্যয়, এবং শিক্ষার সাথে তার পার্থক্য হচ্ছে এত, শুধু তাদেরকে পোষার জন্য, তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য আপনার ঋণের ভারে নজ্য হয়ে গেছে। একমাত্র বিদেশি ঋণের ক্ষেত্রে 322% বেড়েছে তাদের সময়কার, শুধু বিদেশি ঋণ। অভ্যন্তরীণ ঋণে, তার মানে ঋণের ভারে নুজ্জ একটা দেশ রেখে গেছে। এখন তাহলে আপনি এখান থেকে, আমি তো বলতে পারবো না আমি ঋণ শোধ করবো না। যেমন অনেকে বলেন যে আপনি অতীতের যে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি, তাহলে ঋণের ক্ষেত্রে আমাকে শোধ করতে হলে অর্থনীতি যখন বাড়বে সাথে সাথে তার রেশিও কমে যাবে। তৃতীয় বিষয় হচ্ছে যে আমাদের এর গাঠনিক সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের বাজেটের যদি মোট আকারে দেখেন তাহলে অতীতে পরিচালন ব্যয় বেড়েছে, কিন্তু বার্ষিক কর্মসূচির বাস্তবায়ন হার কমেছে। এটা একটা বড় রকমের স্ট্রাকচারাল প্রবলেম। আমাদের 5 বছরে আকাঙ্ক্ষা হচ্ছে আস্তে আস্তে পরিচালন ব্যয় কমতে থাকবে আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি ব্যয় বাড়বে। সেক্ষেত্রে আমাদের বিস্তারিত আছে, আমি বলছি না। অর্থাৎ বাস্তবায়নের জন্য আমরা কি কি করছি, প্রোগ্রামিং এর জন্য আমরা কি করছি, ইমপ্লিমেন্টেশন ফ্রেমওয়ার্কের জন্য কি করছি, প্রতি কোয়ার্টারলি যাতে আমরা ড্যাশবোর্ডে দেখতে পারি বাস্তবায়ন হারকে, যাতে করে আমরা জুন সিনড্রোম, অর্থাৎ হচ্ছে যে জুন মাসের সমস্ত ব্যয় সেখান থেকে বেরিয়ে যেতে পারে। সেই জন্য আমাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি অনেকক্ষণ বলেছি, আমি মানে আমি আর বলতে চাই না। একটাই আমরা যে সেটা হচ্ছে যে আমরা সবার জন্য করতে যাচ্ছি। তার মানে হচ্ছে অঞ্চলে বৈষম্য থাকবে না, খাতের সাথে খাতের কোনো বৈষম্য থাকবে না, স্ত্রী নারীর মধ্যে কোনো বৈষম্য থাকবে না। আপনার সব জায়গায় যাতে বৃহৎ শিল্প যেমন সুবিধা পাবে, অতি ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প আরো বেশি করে পাবে, তার সাথে ক্রিয়েটিভ ইকোনমি যেটা বলা হয়েছিল শুরুতে, স্পোর্টস, কালচার, হস্তশিল্প, যেটাকে অন্য ভাষায় বলে অরেঞ্জ ইকোনমি, সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এর সাথে সাথে আমরা একটা শান্তিপূর্ণ সমৃদ্ধশালী বঙ্গোপসাগর কিভাবে গড়ে তোলা যায় সেটার ব্যাপারেও আমরা সুনীল অর্থনীতির দিকেও দৃষ্টি দেব।